এই যে বোমা বা গুলি ছড়া হলো, আমার গাড়িটা একটু এগিয়ে গেল, কিন্তু পিছনের যে গাড়ি ছিল সেই গাড়িতে লাগে। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ আসে, পুলিশ এসে ওখানে খোঁজাখুঁজি করার পরে ওখান থেকে আরো 2-3টে লাইভ বোমা উদ্ধার হয়। আমরা আবার ঘুরে থানায় যাই, থানায় গিয়ে এফআইআর করি, এফআইআর সাবমিট করি। আমরা যখন এফআইআর করছি তখনও দোকানে বোমা পড়লো। তারপরে ওখান থেকে যখন বাইরে এসে যখন প্রেস করছি, 2-3টে থানার অফিসাররা সেখানে হাজির। তারপরে ওখান থেকে কিছুটা দূরে সেখানেও কিন্তু আইএসএফ এর সমাজ বিরোধীরা বোমাচ্ছে। পরবর্তীকালে আরো খবর শুনলাম, আমরা যে রাস্তা দিয়ে খড়গপুর বা জীবনতলে আসি সেই রাস্তায় মঙ্গলপুর ভোর রাতে পুলিশ সেখান তো বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে। গতকালকের ঘটনা যে একেবারে পরিকল্পিত ছিল সেটা খুবই পরিষ্কার। আর এই পরিকল্পনার পিছনে ভাঙড়ের যিনি বিধায়ক আছেন, একটা নরখাদক, ক্ষমতা ধরে রাখার জন্য তারই নোংরামো, তারই পরিকল্পনায় কিছু সমাজ বিরোধী এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা। আমার নিরাপত্তা বাড়ানো হোক আর যা হোক, আমার একটাই দাবি, এই ঘটনার পিছনে কে বা কারা আছে। আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দিদিকে অনুরোধ করব এবং কমিশনার অফ পুলিশ কলকাতা সহ ডেপুটি কমিশনার বলি বা ওসি যারা আছেন তাদেরকে বলবো, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করা দরকার। কারণ এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা এটাকে আড়াল করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলা শুরু করেছে। আমরা এই পুঙ্খানুপুঙ্খানু তদন্ত চাই। নওশাদ সিদ্দিকী তো পুরো বিষয়টি অস্বীকার করছে। দেখুন, এ তো সব বিষয়ে অস্বীকার করে, এ শুধু আজকে নয়। আমি ওর বাইকটা শুনছিলাম, আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, রাজ্জাকের খুনের দায় কার? রাজ্জাকের খুনের দায় নওশাদ সিদ্দিকী। রাজ্জাকে যারা খুন করেছিল আমরা প্রকাশ্যে বলেছিলাম মাইকে যে আমাদের দলের এক গাদ্দার, এক বেঈমান আছে মুফাজ্জেল, বাদ বাকি সবই আইএসএফ এর সমাজ বিরোধী। ওই সরাসরি প্রকাশ্যে বলতে বলেছিলেন, একদিনের জন্য বলেছে যারা আমাদের দলের লোক নয়। এখনো বলুক অন ক্যামেরায়, ওর হিম্মত থাকে, ওর বুকের পাটা থাকে, বলুক রাজ্জাকের খুনের সঙ্গে যে বা যারা জড়িত তারা আইএসএফ এর কর্মী নয়, বলুক। ও বলতে পারবে না। যে এই ঘটনায় দল বা নিশ্চিতভাবে আমি কাল রাত্রে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানিয়েছি, দলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট পেয়েছি, পুলিশের পক্ষ থেকেও পূর্ণাঙ্গ সাপোর্ট পেয়েছি। এবং আজকের আইএসএফ যে স্বপ্ন দেখছে যে আমাদেরকে, বা নওশাদ যে স্বপ্ন দেখছে আমাদেরকে গুলি করে, আমাদের বোম মেরে আমাদেরকে রুখে দেবে, আমাদের মধ্যে প্যানিক তৈরি করতে পারবে না। যত চেষ্টা করুক, গুলি মারুক, বোমা মারুক, বন্দুক মারুক, যাই করে করুক, শেষ মিনিট পর্যন্ত ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়াই করবে। ওকে মনে রাখতে বলবো, এটা 26, এটা 21 নয়, এটা 26, এটা 23 নয়। এটা ওকে আমি স্মরণ করে দিতে চাই। কারণ আমি এই কথাটা বললাম, এই নওশাদদের মদতে আমাদের 23 সালে 3টে ছেলে খুন হয়েছিল। এই ঘটনাটা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন। কারণ এটা একটা পাগলের বললে পাগলও হাসবে, সাধারণ একটা বাচ্চা ছেলের বললেও সে বুঝতে পারবে। কারণ বর্তমান সরকার তৃণমূলের, বর্তমান সমস্ত এমএলএ এমপি তৃণমূলের, বর্তমান জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, প্রশাসন সব তৃণমূলের। সেখানে আইএসএফের ক্ষমতা আছে একজনের সঙ্গে মারপিট করা, বোম মারা, গুলি করা? তারা পাবে কোথায়? অনেকে প্রশ্ন তুলছে, বারংবার যে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠছে, বারংবার সব আইএসএফ এর নেতৃত্ব হচ্ছে বলে এরকম তৃণমূলের কর্মীরা, নেতারা তারা তো দাবি করছে। দেখুন, একদম 100% আমি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বলছি। কারণ নওশাদ সিদ্দিকী গোটা বাংলায় যেভাবে দাপিয়ে বেরিয়েছেন বা বেড়াতে চাইছেন বা যেভাবে আগাচ্ছে, সেটা দেখে আতঙ্কিত হয়ে ওকে আটকানোর জন্য বিভিন্ন রকম রণকৌশল নিচ্ছে। তার জন্য খুন করি, মার্ডার করে, মিথ্যা মামলা দিয়ে সন্ত্রাসী করি, সব রকম ভূমিকা শওকত মোল্লাকে দিয়ে করানোর চেষ্টা হচ্ছে। ফলে আমি প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শওকত মোল্লাকে আটকানোর জন্য প্রয়োজনে সমস্ত রাস্তায় সিসি ক্যামেরা দেওয়া হোক এবং প্রশাসন দিন রাত 24 ঘন্টা পাহারাদারি করুক। তাহলে বুঝতে পারবে অস্ত্রগুলো কারা আনছে, কোথায় থেকে আনছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এটা তৃণমূল ছাড়া আইএসএফের পক্ষে এটা করা সম্ভব নয়। সামনে 26 বিধানসভা নির্বাচন, আর তার আগে দেখতে পাচ্ছি একেবারে এই রমজান মাস চলছে, রমজান মাসে ভাঙড় পর্যন্ত উত্তপ্ত। এটা কি মনে করেন আপনি? দেখুন, এ তো সেই শওকত মোল্লা না যে গত 2021 বিধানসভা নির্বাচনে এই রমজান মাসের প্রাককালে
বেশ কিছু মানুষের ইফতারি পর্যন্ত খেতে দেয়নি, লাথি মেরে ফেলে দিয়েছিল, যাদেরকে ইফতারি কেড়ে নেওয়া হয়েছিল, যাদের রমজান মাসের মধ্যে আধার কার্ড ভোটার কার্ড কেটে নিয়ে ঘর ভেঙে মাটির ঘর পুকুর কেটে দেওয়া হয়েছিল। তো সেই শওকত মোল্লা না, যাকে আন্তর্জাতিক লেভেলে মানবাধিকার সংগঠন থেকে তার সার্ভে করে, সেখানে ইনকোয়ারি করে, তদন্ত করার পর নটোরাস ক্রিমিনাল হিসেবে তাকে আখ্যা দেয়। ফলে এ তো সেই শওকত মোল্লা, যে শওকত মোল্লা এখন তৃণমূলের রাজ্য সম্পাদক। আমি জানি না এই দলের নীতি কী, আদর্শ কী। স্বাভাবিক এ দলে এরকম হতেই পারে, কারণ যে দলের বয়স্ক বৃদ্ধ সাংসদরা তারা পার্লামেন্টে, দিল্লির রাজধানী পার্লামেন্ট, সেই পার্লামেন্টে বসে যখন প্রেমলীলা খেলতে পারে, যারা কলকাতার রাজপথে বুড়ো বয়সে যদি প্রেমলীলার গান করতে পারে, আবার যারা কচি বাঁধন নিয়ে না পারলে আবার যেগুলো বলতে খারাপ লাগে সোশ্যাল মিডিয়া, সেক্স টয়েল ব্যবহার করে, তারা জেলের মধ্যে যায়, আবার ফিরে এসে বৃদ্ধ বয়সে বলে যে আমার কি প্রেম করতে ইচ্ছা হয় না, তাহলে এদের দ্বারা তরুণ সমাজ কি শিখবে? যার নেতারা বোম মারে, প্রেম করে, তাদের দ্বারা এই সমাজের যুবক যুবতীরা, যুব সমাজ, তরুণ সমাজ বা সভ্য সমাজের মানুষেরা কি শিখবে? এটাই বাংলার মানুষের বলার আছে যে আমরা বুঝে গেছি এই সমাজ ব্যবস্থা এদের দ্বারা ভালো রাস্তা চলবে না। মানুষ চায় একটু সুখ শান্তি সুষ্ঠুভাবে বেঁচে থাকতে, ফলে এই তৃণমূলের দ্বারায় এবং বিজেপির দ্বারায় সেইটা সম্ভব নয়। তাই মানুষকে বিকল্প একটু ভাবতে হবে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই 13 বছর তিনি ক্ষমতা রয়েছেন এবং এই 13 বছরে যে বাংলার হালকে তিনি পরিবর্তন করেছেন এবং এই যে সামনে 26 বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে দেখতে পাচ্ছি একেবারে লক্ষ্মীর ভাণ্ডার যেটা ছিল সেটা হঠাৎ করে তিনি বাড়িয়ে দিয়েছেন এবং অনেকে মন্তব্য করছে যে সংখ্যালঘু ভোটটা যেটা চলে গিয়েছে সেই সংখ্যালঘু ভোটটাকে ধরার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন কৌশল বলে সকলে মনে করছেন এবং এমনই মন্তব্য করছেন। কিন্তু যে সামনে 26 বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে দেখতে পাচ্ছি তৃণমূল বিজেপি ছাড়া সকলে কিন্তু মহাজোট করতে চলেছে, সে জোট নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা। এবং অবশেষে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বপ্রথম তিনি বলেছেন যে বাংলায় এসআইআর হবে না, এসআইআর হতেও আমি দেবো না, কিন্তু অবশ্যই এসআইআর চালু হলো। এবং গত কিছুদিন পূর্বে আপনারা জানেন সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাজির হয়েছেন এবং শুধু হাজির তিনি হননি এবং তিনি সেই মামলা নিয়ে কিন্তু তিনি লড়েছেন এবং সুপ্রিম কোর্টে যিনি বিচারপতি যিনি রয়েছেন তিনি কিন্তু ডাইরেক্ট স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন আপনার যে লয়ার আছে তাদেরকে নিয়ে আপনি লড়ান। কিন্তু এই একের পর এই যে ঘটনাগুলি ঘটছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান তিনি শাসক দল, তিনি ক্ষমতায় রয়েছেন তিনি, কিন্তু এই বিকল্প যারা জোট করছে এরা কি ক্ষমতায় আসতে পারবে? অনেকে মন্তব্য করছে যে শাসক দল ক্ষমতা রয়েছে, আবারও কিন্তু সেই শাসক দল আবারও ক্ষমতায় আসবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক যে প্রকল্প তিনি চালু করেছেন। আবার অনেকে মন্তব্য করছে শিক্ষার হার যেভাবে বর্তমান পিছিয়ে রয়েছে এবং শিক্ষার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোনোদিন চিন্তা তিনি করেননি, কিন্তু এই যে প্রকল্পগুলো চালু করেছেন তিনি, সমস্ত প্রকল্পের পিছনে কিন্তু শ্রী শ্রী শ্রী, এই শ্রী কেন তিনি দিয়েছেন? দেখুন, শ্রী মানে তো অনেক রকম ভাষা, সেটা কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবীরা অভিযোগ করেছে এবং অনেক আগে থেকেই আমরা কথাটা বলেছি। হঠাৎ এই স্ত্রী প্রকল্পটা আসলো কোথা থেকে বা এইটার ধারণাটা কী? কারণ সেটা বাংলার মানুষ সবাই বুঝেছে। আর আমাদের যেটা বলা, স্ত্রী থেকে শিকনি হয়, স্ত্রী থেকে শ্রীমতী হয়, স্ত্রী থেকে শেষ হয়, স্ত্রী থেকে শুরু হয়, স্ত্রী থেকে আবার শ্রদ্ধা জানানো যায়, স্ত্রী থেকে আবার শ্রাদ্ধ হয়। ফলে স্ত্রীর মধ্যে অনেক রকম প্রকল্প দিয়ে মানুষকে শেষ করেছে বাংলা, পিছিয়ে গেছে বাংলা, বেকার সমস্যা বেড়েছে, ক্ষুধার্ত মানুষ বেড়েছে, অশান্তি বেড়েছে, চক্রান্ত বেড়েছে। তাই আজকে আনিস খান থেকে শুরু করে সাবির মল্লিক থেকে বিশ্বজিৎ মুন্ডা থেকে অভয়াকাণ্ড থেকে আর সর্বস্তরের মানুষেরা আজ পর্যন্ত দিশেহারা। তাই তামান্নার মা যেমন কাঁদছে, তেমন এই আবার সাবির মল্লিকের পরিবার যেমন কাঁদছে, তেমনই ঠিক দেখলাম আবু সিদ্দিকের পরিবারও কাঁদছে। আর অভয়াকাণ্ডে এখনও বিচার পাচ্ছে না, রাজদরবারে তারা হাজির হচ্ছে। ফলে এই সমস্ত কিছু মিলিয়ে বাংলার একটা অশান্তি গোলযোগে একটাই কাজ তাদের, সমাজ দেশ জাত সব ধ্বংস হয়ে যাক, তাদের দরকার শুধু ক্ষমতা আর ক্ষমতা। তার মানেই এসে বসে ভাই লুটে পেটে ভাই, কতদিন ক্ষমতায় থাকবো, কত কোটি টাকার মালিক হব। তাই আজকে তৃণমূল নিজেরা আতঙ্কিত হয়ে একটা নেতার পিছনে 15 জন 20 জন 30 জন করে বডিগার্ড আর 4টে 5টা 6টা করে গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে, যেটা স্বাধীনতার পর পৃথিবীর কোনো রাজ্যে, আমি মনে হয় সারা বিশ্বের কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত মানুষকে জেলে যেতে দেখিনি, যেটা তৃণমূলের এই 15 বছরের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করে দিয়েছে, ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করে দিয়েছে, বাংলার গণতন্ত্রকে লজ্জা পাইয়ে দিয়েছে। যে একটা দলের এতগুলো নেতা মন্ত্রীরা প্রেমলীলায় খেলায় যুক্ত হতে পারে, এতগুলো এমএলএ এমপি মন্ত্রীরা যারা জেলে যেতে পারে, যাদের নিচের একজন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপর পর্যন্ত সবাই এসি গাড়ি চড়ে, সবাই 4 চাকা গাড়ি, আর সকলের একদম বিশাল বড় বড় গাড়ি আর কোটি কোটি টাকার মালিক, যা ভারতবর্ষের ইতিহাসকে লজ্জা পাইয়ে দিয়েছে, বিশ্বের ইতিহাসকে লজ্জা পাইয়ে দিয়েছে। স্বাধীনতার পর
আমি বাংলাদেশে শুনিনি এত এমএলএ এমপিরা এত বিলাসিতার মধ্যে আছে, বা এত পঞ্চায়েত প্রধান এত বিলাসিতা আছে, যা ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে বাংলার তৃণমূল কংগ্রেস। ফলে এটা দেখার পরে মানুষ একটু ভাবছে এই দল আগামী দিনে থাকলে কি হবে। যে 35 বছরের সরকারে নাকি মমতা ব্যানার্জি বলেছেন যে 2,85,000 কোটি টাকা দেনা, আর সেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় 15 বছরের মধ্যে 88,000 লক্ষ কোটি টাকা দেনা করে, এবং একটা বাচ্চাই বাংলায় জন্মালে তার মাথার দেনা হয় এই সূর্যের আলো দেখার সাথে সাথে 81,782 টাকা দেনার মাথা নিয়ে তবে বাংলার সূর্যের আলো দেখবে। ফলে এই তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ যে কী হবে, এই 2026-এর পর 2028-এ কী খাবে, কী পড়বে, কী করে বাঁচবে, সেই চিন্তাটা কে করবে? কারণ আজকের খেলা মেলা নিয়ে তিনি পাগল হয়েছে। বাংলার শিক্ষা তো সমাজ কীভাবে গড়বে, বেকার সমস্যা কীভাবে সমাধান হবে, নতুন করে স্কুল হসপিটাল কলেজ কী করে হবে, নতুন করে বেকার সমস্যার সমাধানের জন্য শিল্প কীভাবে আসবে, সেই চিন্তাধারা তাদের এখানে নেই। তারা কি করছে, সবটা শ্রী 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 ভাতা দিয়ে করছে। ফলে আমি বলতে চাই এই শ্রী শ্রী করে মানুষের জীবনযাপন চলে না। যদি তা চলতো তাহলে মমতা ব্যানার্জির থেকে ডবল টাকা সংখ্যালঘু মুসলমানরা জাকাত ফেতরা দেয় এবং দান করে, সেই দান থেকেও কিন্তু জীবন বাঁচেনি। কিন্তু তারপরেও আজ মুসলমানদের সমস্ত কিছু ধ্বংস করেছে, বাংলার দলিত আদিবাসী হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করেছে। কারণ এই মমতা ব্যানার্জি বলেছিল আমি বেঁচে থাকলে এসআইআর হবে না, তাহলে কি মরে গেল? তিনি শেষ প্রান্তে এসে এসআইআর নাটক করছে, আর এসআইআর নামে কোর্টে গিয়ে কালো কোর্ট পরে নাটক করছে, আর বাংলায় 95,000 কর্মী নিয়োগ করে এসআইআর করার জন্য সাহায্য করে দিচ্ছে। ফলে এটা দ্বিচারিতা নয়, প্রতারক নয়। আবার এই মমতা ব্যানার্জি বলেছিল আমি বেঁচে থাকতে ওয়াকাফ কোনো কিছু সাবজেক্টে ওয়াকাফ হতে দেবো না। ওয়াকাফ হলো রেল এবং বিমানের পর তৃতীয় প্রপার্টি হলো ওয়াকাফ। যে ওয়াকাফে কোটি কোটি টাকা রোজগার, সেই ওয়াকাফে 15 বছর মমতা ব্যানার্জি বলতে পারলো না যে দেখো আমি এই ওয়াকাফে এত টাকা পাই, সেই টাকা মুসলমানদের এই খাদ্যে কাজে লাগাই, বা দলিত বা আদিবাসী বা এসটি এসসিদের এই কাজে লাগাই। কারণ বলতে পারলেন একটাই কারণ, মমতা ব্যানার্জি সরকারের দলের নেতারা 76,000 ওয়াকাফ সম্পত্তি দখল করে রেখেছে। তাই নিজের মুখ লজ্জা লুকিয়ে রেখে ঠিক 5ই ডিসেম্বর এই 25 ডিসেম্বর হঠাৎ আচমকা এই নভেম্বর ঘোষণা করলেন, আর 6 ডিসেম্বরের আগে 1 ডিসেম্বর মাত্র 6 দিনের মাথায় উমিদ কোটালে করে দিলেন। ফলে আগামী দিনে আমার বাপ ঠাকুরদার গোরস্থান, আমি এই বাংলায় জন্মেছি, এই দেশে জন্মেছি, আমার দেশের গোরস্থান কবরস্থান এবং মসজিদ মাদ্রাসা ঈদগাহ সেগুলো হয়ে গেল উমিদ কোটালে 1 নম্বরে। ফলে যে মুসলমানরা এখন 3 নম্বরে ঝান্টা ধরে চেল্লাচ্ছে তাদের ভালো করে বলবো একবার ভাবুন, মা মাটি মানুষ যাত্রা নাটক থিয়েটার এই করে আপনার জীবন শেষ করছে, আপনার সমাজ শেষ করছে নাকি, একটু ভাবুন।